হাই নিউজে সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি রিম্পি। শুরু করছে নিউজ টুডে। আর শুরুতেই চোখ রাখবো আজকের হেডলাইন্সে। কসবার পর জোকা, আইআইএম বয়েজ হোস্টেলে সহপাঠীকে ধর্ষণের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার দ্বিতীয় বর্ষের ছাত্র। জোকা আইআইএম কলেজের বয়েজ হোস্টেলে ছাত্রকে ধর্ষণের ঘটনার প্রতিবাদে পথে কংগ্রেস। পুলিশের সঙ্গে বচসায় নেতারা, আটক আশুতোষ সহ কংগ্রেসের নেতাকর্মীরা। আহমেদাবাদ বিমান দুর্ঘটনার মাসখানেক পর সামনে দুর্ঘটনার প্রাথমিক রিপোর্ট। 15 পাতার রিপোর্ট প্রকাশ করল এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো। দক্ষিণবঙ্গের 5 জেলায় ভারী বর্ষণের সতর্কতা। কলকাতাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা, সঙ্গে বইতে পারে 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। আহমেদাবাদ বিমান দুর্ঘটনার মাসখানেক পর সামনে এলো দুর্ঘটনার প্রাথমিক রিপোর্ট। শনিবার 15 পাতার রিপোর্ট প্রকাশ করল এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো। আহমেদাবাদ বিমান দুর্ঘটনার 1 মাসের মাথায় প্রাথমিক রিপোর্ট দিল এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো। শনিবার 15 পাতার রিপোর্ট প্রকাশ করা হয়েছে। ওই রিপোর্টে অন্তর্ঘাত বা পাখির ধাক্কায় দুর্ঘটনা তত্ত্ব উড়িয়ে দেওয়া হয়েছে। প্রাথমিকভাবে ইঞ্জিনের গোলযোগের তত্ত্ব এক প্রকার উড়িয়েই দেওয়া হয়েছে। রিপোর্টে জানা যাচ্ছে কিভাবে শেষ মুহূর্তে ইঞ্জিন চালুর মরিয়া চেষ্টা করেছিলেন দুই পাইলট। ঠিক কি বলা রয়েছে ওই রিপোর্টে? 1. দুর্ঘটনার ঠিক আগের মুহূর্তে দুই ইঞ্জিনের জ্বালানি রান থেকে কাট অফ মুডে চলে যায়। 2. বিমানটি ইঞ্জিন বন্ধের ঠিক আগের মুহূর্তে সর্বোচ্চ গতিতে পৌঁছে যায়। এরপরই একে একে দুটি ইঞ্জিনই বন্ধ হয়ে যায়। 3. দুর্ঘটনার আগের মুহূর্তে দুই পাইলটের কথোপকথন প্রকাশ্যে এসেছে। একজন পাইলট বলেছেন, ইঞ্জিন বন্ধ করলেন কেন? অপর পাইলটের কথায়, আমি কিচ্ছু বন্ধ করিনি। 4. ইঞ্জিন বন্ধের পর জরুরি ভিত্তিতে RAT চালু করা হয়। এই RAT ইঞ্জিন স্বয়ংক্রিয়ভাবে জরুরি ভিত্তিতে বিদ্যুৎ পৌঁছে দেয়, কিন্তু তাতে লাভ হয়নি। 5. বিমানের থ্রাস্ট লিভারগুলি নিষ্ক্রিয় অবস্থায় পাওয়া গিয়েছে, কিন্তু ব্ল্যাক বক্সের তথ্য বলছে বিমান ছাড়ার পর থ্রাস্ট ঠিকঠাকই ছিল। 6. বিমান ওড়ার সময় জ্বালানি ঠিক মতোই ছিল, জ্বালানি সরবরাহে কোনো সমস্যা হওয়ার কথা নয়। 7. বিমান ওড়ার সময় ফ্ল্যাপ সেটিং এবং গিয়ারের অবস্থাও স্বাভাবিক ছিল, সেগুলি সঠিকভাবে পরীক্ষাও করা হয়। 8. পাখির সঙ্গে ধাক্কার দুর্ঘটনা সত্য নয়, দৃশ্যমানতার কোনো সমস্যা হয়নি। 9. বিমানের ওজন ভারসাম্য স্বাভাবিক, কোনো বিপজ্জনক পণ্য ছিল না। 10. প্রাথমিকভাবে অন্তর্ঘাতের কোনো প্রমাণ মেলেনি, তবে জ্বালানি সুইচে কোনো গোলযোগ ছিল কিনা সেটা এখনো খতিয়ে দেখা হয়নি। এখন প্রশ্ন উঠছে, বিমানের জ্বালানি কেন বন্ধ হলো? কোনো যান্ত্রিক ত্রুটি, নাকি সত্যি কোনো এক পাইলট ভুলবশত জ্বালানি বন্ধ করেছিলেন? দুর্ঘটনার প্রাথমিক রিপোর্টে পাখির ধাক্কার উল্লেখ নেই। বিমান সংস্থা বোয়িংকেও কোনো নোটিশ দেওয়া হয়নি, কিন্তু যান্ত্রিক গোলযোগের তত্ত্ব এখনই উড়িয়ে দেওয়া হচ্ছে না। অভিশপ্ত বিমানের পাইলট সুমির সাবারওয়ালের ৮,২০০ ঘন্টা বিমান চালানোর অভিজ্ঞতা ছিল। সহকারী পাইলট ছিলেন ক্লাইভ কুন্দার, ১১০০ ঘন্টা বিমান চালানোর অভিজ্ঞতা রয়েছে তারও। এহেন অভিজ্ঞ দুই পাইলট ভুলবশত জ্বালানি বন্ধ করে দেবেন, সেটা অস্বাভাবিক। স্বাভাবিকভাবেই যান্ত্রিক গোলযোগ নিয়ে উঠছে প্রশ্ন। হাই নিউজ নেটওয়ার্ক। ফের রাজধানীতে আতঙ্ক। শনিবার সকাল 7টা নাগাদ হুড়মুড়িয়ে ভেঙে পড়ল 4তলা বাড়ি। ভগ্নস্তূপের তলায় কম করে 12 জনের আটকে থাকার আশঙ্কা। ইতিমধ্যে উদ্ধার কার্য শুরু হয়েছে। ফের রাজধানীতে আতঙ্ক। শনিবার সকাল 7টা নাগাদ হুড়মুড়িয়ে ভেঙে পড়ল 4তলা বাড়ি। ভগ্নস্তূপের তলায় কম করে 12 জনের আটকে থাকার আশঙ্কা। উদ্ধার কার্য শুরু হয়েছে। ঘটনাটি ঘটেছে দিল্লির সিলামপুরে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাড়িটিতে 12 জন থাকতেন। তাদের মধ্যে শিশু ও মহিলাও রয়েছে। তবে দুর্ঘটনার সময় কতজন ছিলেন তা জানা যায়নি। ঘটনার খবর পাওয়ার পরই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ, দমকল, NDRF এর দলও। উদ্ধার কাজে হাত লাগিয়েছেন স্থানীয়রাও। ইট সিমেন্টের স্তূপ থেকে 4 জনকে জীবিত অবস্থায় উদ্ধার করেছেন উদ্ধারকারীরা। তারা হাসপাতালে চিকিৎসাধীন। বাকিদের উদ্ধার করার চেষ্টা হচ্ছে। স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, বাড়িটি ভেঙে পড়তে পারে এইরকম আভাস পাওয়া যায়নি। কার্যত হঠাৎই বজ্রপাতের মতো ধসে পড়ে 4তলা নির্মাণটি। স্থানীয় এক বাসিন্দা বলেন, সকালে বিকট শব্দ শুনতে পাই। বাড়ি থেকে বেরিয়ে দেখি বাড়িটি ভেঙে পড়েছে। ভিতর থেকে চিৎকারের শব্দও পাই। এলাকার সবাই ছুটে আসে। প্রশাসনকে খবর দিয়ে উদ্ধার কাজ শুরু করি আমরা। বাড়িটি কি কারণে ভেঙে পড়ল তার কারণ এখনো পর্যন্ত জানা যায়নি। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে কাঠামোগত দুর্বলতার জন্য 4তলা বাড়িটি ভেঙে পড়েছে। এখন উদ্ধার কার্য চলছে। বাকিদেরও জীবিত অবস্থায় উদ্ধার করা হবে বলেই আশাবাদী পুলিশ।
হাই নিউজ নেটওয়ার্ক। এবার চোখ রাখবো আন্তর্জাতিক খবরের দিকে। মার্কিন ভিসা পেতে গেলে এবার থেকে দ্বিগুণের বেশি অর্থ ব্যয় করতে হবে ভারতীয়দের। নয়া আইনের মাধ্যমে মার্কিন ভিসায় এবার ইন্টিগ্রিটি ফি যুক্ত করল মার্কিন প্রশাসন, যার মাধ্যমে ভিসার আবেদন করলে এই ফি বাবদ দিতে হবে বাড়তি $250 মার্কিন। বলার অপেক্ষা রাখে না এই নিয়মের জেরে আমেরিকা যেতে গেলে বিপাকে পড়বেন ভারতীয়রা। মার্কিন ভিসা পেতে গেলে এবার থেকে দ্বিগুণের বেশি অর্থ ব্যয় করতে হবে ভারতীয়দের। নয়া আইনের মাধ্যমে মার্কিন ভিসায় এবার ইন্টিগ্রেটিভ ফি যুক্ত করল মার্কিন প্রশাসন, যার মাধ্যমে ভিসার আবেদন করলে এই ফি বাবদ দিতে হবে বাড়তি $250 মার্কিন। ভারতীয় মুদ্রায় যা প্রায় 21,000 টাকা। 2026 সাল থেকে কার্যকর হয়ে যাবে এই নয়া নীতি। বলার অপেক্ষা রাখে না এই নিয়মের জেরে আমেরিকা যেতে গেলে বিপাকে পড়বেন ভারতীয়রা। হোয়াইট হাউসে বিদেশিদের আটকাতে একের পর এক কড়া পদক্ষেপ নিয়েছে ট্রাম্প সরকার। শুরুতেই অবৈধ অভিবাসীদের দেশ ছাড়া করার পাশাপাশি বিদেশি পড়ুয়াদের ভিসা বাতিল, গ্রিন কার্ড হোল্ডারদের ওপর চাপ বাড়িয়ে তা আত্মসমর্পণ করানোর চেষ্টার অভিযোগ উঠেছে। সেই ডামাডোলের মাঝেই সম্প্রতি মার্কিন পার্লামেন্টে পাশ হয়েছে বিগ বিউটিফুল বিল। এই বিলের মাধ্যমে মার্কিন ভিসায় যুক্ত করা হচ্ছে ইন্টিগ্রিটি ফি, যার জেরে আগে যেখানে মার্কিন ভিসা পেতে মাথাপিছু খরচ হতো মাত্র 16,000 টাকা, 2026 সাল থেকে সেটাই গিয়ে দাঁড়াবে প্রায় 40,000 টাকায়। নয়া মার্কিন নীতি অনুযায়ী যারা সাময়িকভাবে আমেরিকায় যাচ্ছেন তাদের জন্য প্রযোজ্য হবে এই ইন্টিগ্রিটি ফি, অর্থাৎ পর্যটন, ব্যবসা, পড়াশোনা ও কর্মসূত্রে যারা আমেরিকা আসবেন তাদের জন্য এই নিয়ম লাগু হবে। যদিও কূটনৈতিক ভিসার জন্য এই খরচ লাগবে না। পাশাপাশি আরও জানা যাচ্ছে এই ইন্টিগ্রিটি ফি কিন্তু স্থির নয়, মূল্যবৃদ্ধির সঙ্গে সঙ্গে এর খরচও বাড়বে। জানা যাচ্ছে বর্তমানে মার্কিন ভিসা B1 ও B2 এর জন্য খরচ পড়ে প্রায় $185 মার্কিন, অর্থাৎ ভারতীয় মুদ্রায় 15,000 টাকা। 2026 সাল থেকে এর সঙ্গে যোগ হবে ইন্টিগ্রিটি ফি, যার ফলে এখানে যুক্ত হবে I-94 ফি, ESTA বাবদ আরও 10,000 টাকা ও অন্যান্য আরও খরচ যোগ হবে এর সঙ্গে। সব মিলিয়ে ভিসার খরচ বাবদ পড়বে প্রায় 40,000 টাকা। হাই নিউজ নেটওয়ার্ক। উত্তর পূর্বাঞ্চলের রাজ্য মণিপুরে আবার জঙ্গি বিরোধী অভিযান শুরু করল পুলিশ এবং আধা সেনার যৌথ বাহিনী। মায়ানমার সীমান্তবর্তী এলাকায় শুরু হওয়া ওই অভিযানে গ্রেফতার করা হয়েছে 8 জঙ্গিকে। পুলিশ জানিয়েছে ধৃতেরা 4টি নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠীর সদস্য। রাজ্যের 3 জেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে। ইম্ফল পশ্চিম জেলার মহারাবি থেকে শুক্রবার রাতে বামপন্থী সশস্ত্র গোষ্ঠী প্রিপাকের এক সক্রিয় ক্যাডারকে গ্রেফতার করা হয়েছে। কাকচিং জেলার উমাথেল এলাকা থেকে ধরা হয়েছে আরও এক সশস্ত্র গোষ্ঠী সোরেপাড়ের 2 সদস্যকে। তার আগে শুক্রবার রাত পর্যন্ত অভিযানে ইম্ফল পশ্চিম জেলার কাংলেইপাক কমিউনিস্ট পার্টির 3 এবং কাংলেইপাক কমিউনিস্ট পার্টির 2 ক্যাডারকে গ্রেফতার করে যৌথ বাহিনী। প্রয়োজনে আবার ইরানে হামলা চালাবে ইসরায়েলি সেনা, আর সেই হামলার অভিঘাত হবে আরও ভয়ঙ্কর। শুক্রবার এই হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ। ইসরায়েলি বায়ুসেনার একটি কর্মসূচিতে ইরানের নেতৃত্বকে উদ্দেশ্য করে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ বলেন, আপনারা যদি ইসরায়েলকে হুমকি দেন বা ক্ষতি করার চেষ্টা করেন তাহলে ইসরায়েলের লম্বা হাত তেহরান, তাবরিজ, ইসফান আপনাদের যে কোনো জায়গায় পৌঁছে যাবে। নতুন করে উত্তেজনার এই আবহেই শুক্রবার তেল আভিভ জানিয়েছে, জুন মাসে ইরানের পরমাণু কেন্দ্রগুলিতে ইসরায়েল এবং মার্কিন সেনার বোমাবর্ষণের পরে আয়াতোল্লাহ খামেনেইয়ের দেশের হাতে পরমাণু বোমা বানানোর উপযোগী সমৃদ্ধ ইউরেনিয়াম রয়ে গিয়েছে, যা ইসরায়েলের নিরাপত্তার পক্ষে উদ্বেগের। প্রসঙ্গত 12 জুন রাজধানী তেহরান সহ ইরানের বিভিন্ন শহর এবং পরমাণু ঘাঁটিতে বিমান হামলা চালিয়েছিল ইসরায়েলি বিমানবহর। ওই অভিযানের পোশাকি নাম ছিল অপারেশন রাইজিং লায়ন। এরপরেই পুরোদস্তুর ক্ষেপণাস্ত্র ও ড্রোনের লড়াই শুরু হয় 2 দেশের। সংঘর্ষের সেই আবহেই 21শে জুন ইরানের 3 পরমাণু কেন্দ্র ফোর্ডো, নাজ এবং ইসফানে 36টি বাংকার ব্লাস্টার সিরিজের GBU-57 বোমা আর টোমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র মার্কিন বিমান বাহিনীর অপারেশন মিডনাইট হ্যামার চালিয়েছিল। শেষ পর্যন্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় 24শে জুন সংঘর্ষ বিরতি হয় তেল আভিভ তেহরানের। এই পরিস্থিতিতে বেঞ্জামিন নেতানিয়াহু সরকারের প্রতিরক্ষা মন্ত্রীর মন্তব্য নতুন করে উত্তেজনার অনুঘটক হতে পারে বলেই মনে করা হচ্ছে। হাই নিউজ নেটওয়ার্ক। রাশিয়ার বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা ঠেকাতে ইউক্রেন সেনাকে 5,000টি থ্যালেস আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করবে ব্রিটেন।
বৃহস্পতিবার এই সংক্রান্ত চুক্তি সই হবে। রাশিয়ার বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা ঠেকাতে ইউক্রেন সেনাকে ৫,০০০টি থ্যালেস আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করবে ব্রিটেন। ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ের স্টারমার শুক্রবার এ সংক্রান্ত সরকারি সিদ্ধান্তের কথা ঘোষণা করেন। তিনি বলেন, শান্তি প্রতিষ্ঠা এবং ইউক্রেনকে রক্ষার উদ্দেশ্যে আমরা 4 দফা পরিকল্পনা কার্যকরের সিদ্ধান্ত নিয়েছি। এই পদক্ষেপ তারই অন্যতম অংশ। ইউরোপের অন্যতম বৃহত্তম অস্ত্র প্রস্তুতকারক সংস্থা ফরাসি মালিকাধীন কোম্পানি থ্যালেস পশ্চিমী দুনিয়ার অনেক দেশই তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করেন। আয়ারল্যান্ডের বেলফাস্টে থ্যালেসের ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্র। সেখান থেকে আগেই ইউক্রেন সেনাকে হালকা মাল্টিরোল ক্ষেপণাস্ত্র বা LMM সরবরাহ করা হয়েছে। গত 28শে ফেব্রুয়ারি হোয়াইট হাউসে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির বাকযুদ্ধ এবং বৈঠক ভেস্তে যাওয়ার দৃশ্য দেখেছিল গোটা বিশ্ব। এরপরেই কিভকে সামরিক সহায়তা বন্ধের কথা জানিয়ে দিয়েছিলেন ট্রাম্প। সে সময়েই কিভের পাশে দাঁড়ানোর কথা ঘোষণা করেছিলেন ব্রিটেন সহ ইউরোপীয় ইউনিয়ন। সেই প্রক্রিয়ার অংশ হিসেবেই কিভে পাঠানো হচ্ছে থ্যালেস। হাই নিউজ নেটওয়ার্ক। মায়ানমারের গৃহযুদ্ধের কারণে গত 1.5 বছরে নতুন করে আরও 1.5 লক্ষ রোহিঙ্গা শরণার্থী সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছেন। রাষ্ট্রপুঞ্জের শরণার্থী বিষয়ক হাই কমিশনের সাম্প্রতিক রিপোর্টে একথা জানানো হয়েছে। ওই রিপোর্ট বলছে, নতুন আশ্রয় প্রার্থীদের অধিকাংশই নারী ও শিশু। 2017 সালে গোষ্ঠী হিংসা এবং মায়ানমার সেনার হামলার জেরে প্রায় 8 লক্ষ রোহিঙ্গা মুসলিম বাংলাদেশে আশ্রয় নিয়েছিলেন। তারপর এটি সবচেয়ে বড় শরণার্থী অনুপ্রবেশের ঘটনা। UNHCR জানিয়েছে, গত জুন পর্যন্ত বায়োমেট্রিক পদ্ধতিতে নতুন 1,21,000 রোহিঙ্গাকে শনাক্ত করা হয়েছে। অনেককে এখনও পর্যন্ত শনাক্ত করা যায়নি, যদিও তারা সকলেই রোহিঙ্গা ক্যাম্পে বসবাস করছেন। প্রসঙ্গত, মায়ানমার বাংলাদেশ সীমান্তের মোট দৈর্ঘ্য 271 কিলোমিটার। গত 2 বছরের যুদ্ধে জুন্টা সেনাকে হারিয়ে তার পুরোটাই দখল করে নিয়েছে বিদ্রোহী জোট 3 ব্রাদারহুড অ্যালায়েন্সের বৃহত্তম সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি। গত ডিসেম্বর থেকে মংডু, বুথিডং, পালেতোয়ার শহরসহ মায়ানমারের রাখাইন প্রদেশের 80% বেশি এলাকা তাদের নিয়ন্ত্রণে। ওই প্রদেশের সঙ্গেই রয়েছে বাংলাদেশের সীমান্ত। এই পরিস্থিতিতে সেখানে বসবাসকারী কয়েক লক্ষ রোহিঙ্গা মুসলিমের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন ইউনূসের সরকার। একদা মায়ানমারের শাসক হিসেবে সামরিক জুন্টা চক্ষুশূল রোহিঙ্গা মুসলিমরা চলতি যুদ্ধ পরিস্থিতিতে সরকারি বাহিনীর সহযোগী হয়েছিল। আরাকান রোহিঙ্গা সালভেশন আর্মি, আরাকান রোহিঙ্গা আর্মি এবং রোহিঙ্গা সলিডিটারি অর্গানাইজেশনের যোদ্ধারাও গত 1 বছর ধরে বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় জুন্টা ফৌজের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে বিদ্রোহীদের বিরুদ্ধে লড়ছে, কিন্তু তাতে শেষ রক্ষা হয়নি। এই পরিস্থিতিতে রোহিঙ্গা মুসলিমরা নতুন করে আরাকান আর্মির নিশানা হচ্ছেন, ফলে আবার বাংলাদেশে নেমেছে শরণার্থীর ঢল। হাই নিউজ নেটওয়ার্ক। ইসরায়েলে হানায় বিধ্বস্ত লেবানন পাবে সামরিক সাহায্য। যুদ্ধবিমান বিক্রিতে অনুমোদন দিল ট্রাম্প। $10 কোটি চুক্তি অনুযায়ী লেবাননকে এবার A-29 সুপার টুকানো যুদ্ধবিমান এবং তাতে ব্যবহৃত অস্ত্র যন্ত্রাংশ দেওয়া হবে। যুদ্ধবিধ্বস্ত লেবাননকে যুদ্ধবিমান বিক্রিতে সায় দিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরকার। শুক্রবার আমেরিকার বিদেশ দপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে। $10 কোটি চুক্তি অনুযায়ী লেবাননকে A-29 সুপার টুকানো যুদ্ধবিমান এবং তাতে ব্যবহৃত অস্ত্র ও যন্ত্রাংশ সরবরাহ করা যাবে বলেই ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। হিজবুল্লাহ জঙ্গিদের বিরুদ্ধে অভিযান চালাতে গিয়ে গত 2.5 বছরে লেবাননের বিস্তীর্ণ এলাকাকে কার্যত ধ্বংসস্তূপে পরিণত করেছে ইসরায়েল। ইরানপন্থী শিয়া সশস্ত্র গোষ্ঠীর ঘাটের পাশাপাশি রাজধানী বেইরুটের অসামরিক এলাকা এবং লেবানন সেনার শিবিরেও নির্বিচারে ক্ষেপণাস্ত্র ও বিমান হানা চালিয়েছে তেল আভিভ। এই পরিস্থিতিতে ইসরায়েলের পড়শি পশ্চিম এশিয়ার দেশটিকে সামরিক সাহায্যে ট্রাম্পের অনুমোদন তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন অনেকে। গত নভেম্বরে ইসরায়েল এবং হিজবুল্লাহর মধ্যে সংঘর্ষ বিরতি চুক্তি হলেও দক্ষিণ লেবাননের বেশ কিছু এলাকা এখনও দখলে রেখেছে বেঞ্জামিন নেতানিয়াহুর বাহিনী। পেন্টাগন জানিয়েছে, দক্ষিণ লেবাননে মোতায়েন লেবানন ফৌজ গত নভেম্বর মাস থেকে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে হওয়া যুদ্ধবিরতি কার্যকরের লক্ষ্যে কাজ করছে। যুদ্ধবিমান চুক্তি সেই প্রচেষ্টার সহায়ক হবে।
ব্রাজিলে নির্মিত A-29 সুপার টুকানো বিমানগুলি মূলত কম দূরত্বে হামলা চালানো এবং নজরদারির কাজে ব্যবহৃত হয়। মার্কিন সংস্থা সিয়েরা নেভাদা কর্পোরেশন ওই যুদ্ধবিমান এবং সংশ্লিষ্ট অস্ত্র ও যন্ত্রাংশ সরবরাহ করবে লেবাননে। হাই নিউজ নেটওয়ার্ক নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি।